আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সাথে আছে আমি আফরোতিতি মোশাররফ পার্বণ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে। এই নিয়ে জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি বলছে জানাবেন। পার্বণ, আপনাকে যদি একটু বলতে চাই যে 2004 সালের যে 21শে আগস্ট এবং সেই এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা বেশ কয়েকজন আসলে মারা যায় এবং পরবর্তীতে এখানে আসলে দুটি মামলা করা হয়, করা হয় এবং সেটিরই কিন্তু প্রেক্ষাপটে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, সেখানে বিএনপি হাতের চেয়ারম্যান তারেক রহমান ছিলেন এবং সেক্ষেত্রে 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 11 জনকে সাজা কারাদণ্ড মৃত্যুদণ্ড অর্থদণ্ড কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। এবং পরবর্তীতে আসলে যখন 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়, তখন কিন্তু এই মামলাটি আবার নতুন করে আসে এবং নতুন করে আসার পর কিন্তু গেল বছরের 1 ডিসেম্বর আসলে এই মামলায় যারা যারা আসামি ছিলেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা যারা আসামি ছিলেন তাদের সবাইকে খালাস দেন। এবং এই মামলাটিতে কিন্তু আসলে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছিলেন যে এই আপিল বিভাগ বলেছিলেন যে এই মামলার আসলে তদন্ত ঠিকভাবে হয়নি বা একজনের জবানবন্দিতে আসলে বাকি সবার যে সাজা দেওয়া হয় সেই সাজাগুলো এই মামলার আসলে লিস্ট আপিল করেন এবং পরবর্তীতে আপিল শুনানিও হয়। রাষ্ট্রপক্ষের আজকে তৃতীয়তম দিনের শুনানি চলছে এখন পর্যন্ত। এখনো প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি চলছে। রাষ্ট্রপক্ষ যদি আজকে শুনানি শেষ করে তাহলে পরবর্তীতে আসামি পক্ষেরও শুনানি কিন্তু শুরু হবে। রাষ্ট্রপক্ষের শুনানিতে আজকে যেটি হয়েছে সেটি যে রাষ্ট্রপক্ষ মূলত এই মামলার যে তদন্তে কি কি উঠে এসেছিল বা সাক্ষীরা কি কি জবানবন্দি দিয়েছিল এবং কি কি ফ্যাক্টরসে এই মামলাগুলো আসলে তদন্ত হয়েছিল এবং কি কি উঠে এসেছিল, তথ্যগুলো কি কি উঠে এসেছিল এবং কি কি কারণে আসলে এর আগের বারে যে মামলাটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে খালাস পায় সেগুলো আসলে তুলে ধরে এবং পরবর্তীতে আসামি পক্ষ আসলে শুনানি শুরু করলে আমরা আপনাকে সেটিও আসলে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ খবর। পার্বণ, ধন্যবাদ সাবরিনা। দর্শক, হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন। আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা আর ছাত্র দলের প্যানেল ঘোষণায় কোনো তথ্য পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। হ্যালো, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং সকাল থেকে আজকে কিন্তু মনোনয়নপত্র নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তো গতকাল আসলে যেমনটি তফসিল অনুযায়ী ছিল যে গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, তবে মনোনয়নপত্র শেষের কিছুটা আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ফজিলুন্নেছা হলে এবং সেই হলের এই ঘটনার পরে কিন্তু ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন এবং সেখানে তারা যেটি আসলে দাবি করে যে ডাকসুর আসলে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসন নিশ্চিত করতে পারেনি। তারা এই অভিযোগপত্রটি ডাকসুর যে চিফ রিটার্নিং কর্মকর্তা তার বরাবর আসলে একটি লিখিত অভিযোগ দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র সংসদ যেমন আরেকটি সংগঠন তারা কিন্তু রাতে আরেকটি সংবাদ সম্মেলন করে এবং তারা বলছেন যে একটি নির্দিষ্ট দলকে সুযোগ করে দেওয়ার জন্য বা একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার যে তারিখ সেটি একদিন করে বাড়ানো হয়েছে। আসলে পাল্টাপাল্টি একটি অভিযোগ ছিল ডাকসুর শেষ দিনকে ঘিরে। তো সব মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু ফর্ম তোলার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছিল তার কারণে একদিন করে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার যে তারিখ সেটি বাড়ানো হয়েছে। তো আজকে আসলে একইভাবে ধারাবাহিকভাবে আজকে সকাল
10টা থেকে এই ডাকসুর যে সিনেট ভবন বা অস্থায়ী যে নির্বাচন কমিশন কার্যালয় বলা হয় এটিকে, এইখানে মনোনয়ন আজকে সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা। তবে আজকে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আমরা দেখিনি এখানে মনোনয়নপত্র সংগ্রহ করতে। এখানে অরাজনৈতিক বা সাধারণ শিক্ষার্থীরাই যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তারা আজকে যেহেতু একটি সুযোগ পেয়েছেন মনোনয়ন সংগ্রহ করা, সেই সুযোগটি কাজে লাগিয়ে নতুন করে তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এখন পর্যন্ত আমরা বিরাজ করতে দেখেছি এখানে। তবে ডাকসুর যে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি আনুষ্ঠানিকভাবে এখনো সংবাদ মাধ্যমে আসলে আজকে কোনো কথা বলেনি। তো তিনি কথা বলার পরে আসলে কতজন ফর্ম সংগ্রহ করেছে বা কতজন জমা দিয়েছে সেই তথ্যটি আপনাদেরকে আমরা দিতে পারবো। তো আমার কাছে সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ সাফওয়ান। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন টানা তৃতীয় দিনের মতো চলমান রয়েছে। এই ঘটনায় মোট 6 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এদের মধ্যে 3 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির বিষয়ে কি বলছে জানাবেন। পারবেন, আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই 2008 থেকে 2025 সাল পর্যন্ত গেল 17 বছরে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যে আইন সংযুক্ত করবার কথা সেটি করা হয়নি। এই শেষ বছরে এসে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের যে রোড ম্যাপ করবার কথা সেটির দাবিতে তারা কিন্তু গত 3 দিন ধরে এখানে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে গতকাল রাত পর্যন্ত 3 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভবনের উত্তর পাশে যে গেট রয়েছে সেই গেটে অবস্থান করছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যতদিন পর্যন্ত প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন সংযুক্ত না করে ঘোষণা দেবে এবং আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনকি তারা বলেছেন। আমরা দেখেছি যে গতকাল শিক্ষার্থীদের এই আন্দোলনে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে এখানে আন্দোলন অংশ নিয়েছেন। এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্নভাবে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এখনো কিন্তু একদল শিক্ষার্থী বিক্ষোভ নিয়ে এই আমরণ অনশন মঞ্চে তারা কিন্তু এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি ঢাকার সঙ্গে তিনি আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তিনি কথা বলেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে তিনি 10 দিনের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষার্থীদের, তার এই প্রতিশ্রুতি শিক্ষার্থীরা মানেনি। উপাচার্য যেটি বলেছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ ছিল না, সেটি গত 108তম সিন্ডিকেট সময় তিনি এটি পাশ করেছেন। একটি খসড়া আইন করে সেটি বিশ্ব মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। 7 সদস্যের একটি যাচাই বাছাই কমিটি সেটি করছে, করেই এখন শুধু মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠালে সেখান থেকে অনুমোদন হবার পরই বরং এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ বিষয়টি সংযুক্ত করা হবে। এ নিয়ে আমরা কথা বলতে চাই আন্দোলনকারীদের একজন। তো আপনারা কতদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন? টানা তৃতীয় দিনের মতো আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই অনশন কর্মসূচি আছে। আমাদের ভাইরা বারবার তারা এই অনশন কর্মসূচি চলা অবস্থায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। তাদেরকে আমরা মেডিকেলে নিচ্ছি, আবার তারা চিকিৎসাধীন অবস্থা থেকে আবারও তারা এই অনশনে যুক্ত হওয়ার আশ্বাস প্রত্যয় ব্যক্ত করতেছে। আমরা চাই যে অনতিবিলম্বে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের এই করুণ অবস্থা আসলে দেখবার মতো নয়। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ইউজিসি বিষয়টাকে জরুরিভাবে নিক এবং শিক্ষার্থীদের এই দাবি দাওয়া পূরণ করুক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অভ্যুত্থানের এই পরবর্তী এই দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। সুতরাং এই দাবিকে যদি উপেক্ষিত করা হয় তবে নতুন বিপ্লবের সূচনা আবারও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে হবে। পারমান, আপনি শুনছিলেন শিক্ষার্থীদের কথা। এখানে উপাচার্য জনাব ডক্টর শওকত আলী, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আমি কয়েক দফায় তাদের সঙ্গে সমঝোতা করবার জন্য কথা বলেছি। শিক্ষার্থীরা তাদের ধন্যবাদ রফিকুল। দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী।
বন্যার খবর জানাতে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং তারেক রহমান। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে। শুভ, বন্যার সর্বশেষ পরিস্থিতি কি, আর বন্যা নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, স্বস্তির খবর হলো যে যমুনায় কিন্তু গত দুদিন হলো পানি কমতে শুরু করেছে। এর ফলে কিন্তু আসলে স্বস্তিতে আছে নদী পাড়ের মানুষ এবং যারা নিম্নাঞ্চলে বসবাস করা মানুষ আছেন তারা। এবং প্রশাসনের দিক থেকে কিন্তু বলা হচ্ছে যে যারা নদী পাড়ে যারা আছেন, যারা পানিবন্দী হয়েছেন এমন বা যারা পানির কারণে বন্যায় প্লাবিত হয়েছেন এরকম এলাকাগুলোর তালিকা করা হচ্ছে, মানুষগুলোর তালিকা করা হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো হবে। এবং এই গত দুদিন হলো পানি কমার পরেও এবং এর আগে যে পানি বৃদ্ধি পেয়েছে তখনও কিন্তু আসলে সিরাজগঞ্জে যমুনা পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। এখন কিন্তু দুইটি পয়েন্টেই যে সিরাজগঞ্জ এবং গাজীপুর দুইটি পয়েন্ট আছে যমুনা, দুইটি পয়েন্টেই কিন্তু একটি পয়েন্টে 53 সেন্টিমিটার এবং আরেকটি পয়েন্টে কিন্তু 95 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে যতটুকু বন্যা হয়েছে এই চলতি বন্যাতেই কিন্তু মানে কৃষকের কিন্তু ক্ষতি হয়েছে। যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে সিরাজগঞ্জ, তাদের তথ্য অনুযায়ী কিন্তু ইতোমধ্যেই চলতি বন্যায় বিভিন্ন ধরনের ফসলের 621 হেক্টর জমি কিন্তু আক্রান্ত হয়েছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু 3000 কৃষক। তারাও কিন্তু বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন তাদেরকে তালিকা করা হচ্ছে, তাদের যে স্ব উপজেলা আছেন সেই উপজেলা কর্মকর্তারা কিন্তু তাদের কাছে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে আগামী 15 দিনের যে পূর্বাভাস তাদের কাছে আছে সে অনুযায়ী আগামী আরো 4-5 দিন পানি কমবে এবং এরপরে কিন্তু একটা স্থির অবস্থায় থাকবে। তবে বন্যার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই তারা বলছেন। ফলে তারা বলছেন যে আতঙ্কিত হবার কিছু নেই। পাশাপাশি নদী ভাঙন নিয়েও কিন্তু আমরা কথা বলেছি আজকে সকালেও। তারা বলছেন যে আসলে চরাঞ্চলে কিছু এলাকায় হয়তো কিছু ভাঙন আছে, তবে যে এলাকাগুলোতে কিছুটা ভাঙন আছে সেই এলাকাগুলোতে আসলে জিও ব্যাগ ফেলা সহ তারা কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। এর বাইরে শহরাঞ্চলের যে পার্শ্ববর্তী নদী পার আছে সেগুলোতে কিন্তু আপাতত ভাঙন নেই এমনটাই বলছেন। এবং তারা বলছেন যে এই চলতি বন্যায় এখন পর্যন্ত সিরাজগঞ্জের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই এবং জেলা ত্রাণ অধিদপ্তরের কিন্তু তথ্য অনুযায়ী তারা বলছেন যে পানিবন্দির মতো যে ঘটনা সেই ঘটনা ঘটেনি। তবে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা সিরাজগঞ্জ সদরের বাওয়েতারা এলাকায় দেখতে পাচ্ছেন যে নিম্নাঞ্চল হওয়ার ফলে যমুনার পার্শ্ববর্তী হওয়ার ফলে কিন্তু যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার যে ঘরবাড়িগুলো আছে তাদের কিন্তু পারিপাশ দিয়ে পানি উঠেছে এবং তাদের কিন্তু যাতায়াতের একমাত্র ওয়ে কিন্তু এখন নৌকা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি। আমরা একটু বন্যা পরিস্থিতির আরো তথ্য জানবো। আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী তারেক। আপনি একটু জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি কি অবস্থা বিরাজ করছে? ধন্যবাদ শুভ আপনাকে। আমি কয়েকদিন ধরে কিন্তু বন্যার খোঁজ খবর দেশ টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানিয়ে আসছিলাম। আজকে আসার বাণী হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জের পদ্মা সহ পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা সবগুলোর নদীর পানি কিন্তু কমছে এবং কমার সঙ্গে সঙ্গে কিন্তু নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে একরকম আরেকটা আতঙ্ক বিরাজ করছে। পদ্মা পাড়ে বিশেষ করে নতুন করে ভাঙন দেখা দিচ্ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর সহ শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর এবং বেশ কিছু অংশে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। এছাড়া যদি আপনাকে বলতে চাই যে বিশেষ করে 25 দিনের অধিক কিন্তু চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষজন পানিবন্দী ছিলেন। এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু এক ধরনের খাদ্য সংকট সহ নানা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শুকনো খাবার সংকট, ওষুধ সংকট, এছাড়া কিন্তু তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু পানিবাহিত রোগ দেখা দিয়েছে। আপনাকে যদি একটু জানাতে চাই কি চাঁপাইনবাবগঞ্জে প্রায় 12,000 পরিবারের প্রায় মোটামুটি 50,000 মতো মানুষ কিন্তু পানিবন্দী ছিলেন এই তারা 20 থেকে 25 দিন ধরে। এর মধ্যে কিন্তু পানিবন্দী মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে 28 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং 4 থেকে 5 পরিবারকে টিন এবং নগদ টাকা দেওয়া হয়েছে। এছাড়া মাত্র 250টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এই ত্রাণ সহায়তা এবং খাদ্য সহায়তা একেবারে অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় যারা বানভাসী মানুষ ছিলেন তারা বলছেন কি তারা কয়েকদিন প্রায় 10 দিনের অধিক কিন্তু পরিবারগুলো কিন্তু শুকনো খাবারের অভাবে কিন্তু তারা মানবতার জীবন যাপন করছেন। এমন বিস্তীর্ণ চরাঞ্চল, এত দূর এবং এত বড় এরিয়া যে ওই এলাকার মানুষজন কিন্তু বাজার ঘাট করতে পারছিলেন না। মানে এত পরিমাণ পানি হয়েছিল, পানিগুলো যদিও নামছে কিন্তু এখনো কিন্তু ক্ষত রয়ে গেছে, মানুষজন বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জের যে নিম্নাঞ্চল আছে এসব নিম্নাঞ্চলের প্রায় 2,500 থেকে 3,000 হেক্টর ফসলের জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছিল। বিশেষ করে মাসকলাই আছে, আউশ ধান আছে, আমন ধান আছে, এছাড়া কিন্তু বিভিন্ন শাকসবজি, এই শাকসবজি এবং মাসকলাই, আউশ ধান থেকে কিন্তু এই চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহ হতো এই
অর্থনৈতিক চাঙ্গা হতো, কিন্তু তাদের অর্থ একেবারে ভেঙে পড়েছে এবং ভেঙে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে পরিমাণ তাদেরকে আয় রুজি হতো কৃষি পণ্য বিক্রি করে, সেই ইনকাম দিয়ে তারা কিন্তু সারা বছর চলতেন। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে বলছেন কি উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছে তাদের মাধ্যমে তারা যোগাযোগ করছেন মাঠ পর্যায়ে। তারপরে তারা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা কিন্তু কৃষি ভর্তুকি এবং বিভিন্ন বীজ তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর একটু আপনাকে যদি আমি যোগ করতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন তারাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তালিকা করছে। তালিকা প্রস্তুত হলে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে বা যাদের খাবার সংকট দেখা দিচ্ছে তাদেরকে তারা খাবার পৌঁছে দিবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিবগঞ্জ যেহেতু একেবারে ভাঙন কবলিত এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই এলাকার স্থানীয় যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তাকে কিন্তু একদিন মাত্র মাঠে গেছেন, তিনি কিন্তু মানুষজনের পাশে যাচ্ছেন না বা তিনি খোঁজ খবর নিচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো পার্বণ, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক। দর্শক, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ এবং তারেক রহমান। অসময়ে ময়মনসিংহের বক্তাগাছায় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার কাছে কৃষি জমিতে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। পরিবেশ রক্ষায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অবৈধ ইটভাটা বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। আমার পেছনে যে ইটভাটাটি রয়েছে সেটি কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে, অর্থাৎ সকাল থেকেই আমরা দেখেছি এই ভাটাতে বিভিন্ন শ্রমিক কিন্তু তারা কাজ করছেন, অর্থাৎ তারা এই ভাটা নির্মাণে কিন্তু তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এই বিষয়ে গত 10 আগস্ট কিন্তু আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন সহ জেলা এবং বিভাগীয় প্রশাসনের কাছে কিন্তু স্থানীয় একজন একটি অভিযোগ দিয়েছেন এবং তারপরেও স্থানীয় লোকজন বলছেন যে তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রতিকার পাচ্ছেন না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরাও আজকে সকাল থেকে এখানে এসেছি এবং আমরাও যারা এই ভাটাটি নির্মাণ করছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বিগত সরকারের আমলে এখানে একটি ভাটা কিন্তু পরিচালিত হয়ে আসছিল, সেই ভাটাটির মধ্যেই তারা কিন্তু একটি ভাটা পুনর্নির্মাণ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও তারা বলছেন যে প্রশাসন যদি উদ্যোগ নেয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা যে ধরনের ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা কিন্তু মাথা পেতে নেবেন, অর্থাৎ সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি এখানকার যারা এই ভাটা নির্মাণ করছেন তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন তারিকুল ইসলাম, একটু জানতে চাই সরকারের নির্দেশনা অমান্য করে আসলে কিভাবে এখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে এবং সেটিকে আপনারা কেন করছেন? সরকারের তো নির্দেশনা রয়েছে ইটভাটা নতুন করে নির্মাণ করা যাবে না। ধন্যবাদ ভাইজান আপনাকে। আসলে এই ভাটাটা ছিল পুরান ইট ভাটা, থানার সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবুল সাহেব ওনার ইট ভাটা ছিল। ওনার 16-17 বছর যাবৎ এখানে মনে করলেন একজন মানুষের জায়গা জমি জোর জবরদস্তি করেও খাইছে, অথচ আমাদের এলাকায় থাকা সত্ত্বেও আমরা কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি নাই ওনাদের জ্বালা যন্ত্রণায়। তো এখন এই জায়গায় আমরা কিছু জায়গাও কিনা নিয়ে পাবলিক আমাদের জায়গা জমিন সকলেই আমাদের কাছে শেয়ার হেগর ভাড়াটা সহ আমরা এখানে কিনা নিছি ভাইজান। কিনা নেওয়ার পরে আমরা আসলে সকলের সহযোগিতায় আমরা এই ভাড়াটা চালাতে চাইতেছি। এই 5 একর জায়গার মধ্যে কিন্তু এই ভাটাটি নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ আমরা এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়ে তাদের কাছে একটি অভিযোগ তারা পেয়েছেন, অর্থাৎ কিছুদিনের মধ্যেই তারা এই অভিযান কিন্তু পরিচালনা করবেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ এই ভাটার চারপাশে কিন্তু আমরা দেখেছি আবাসিক এলাকা রয়েছে, স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে, এখানে একটি বাজারও রয়েছে। অর্থাৎ স্থানীয় কয়েকজনের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে শুধু মুক্তাগাছা উপজেলায় এই ইট ভাটাটি নয়, অর্থাৎ 31টি ইট ভাটা রয়েছে, এছাড়াও জেলাতে প্রায় 3 শতাধিক ইট ভাটা কিন্তু রয়েছে, যেগুলোর কারণে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং তারা বলছেন যে প্রশাসন যদি উদ্যোগ নেয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে এই যে পরিবেশ রক্ষায় সেটি কিন্তু মারাত্মকভাবে ভূমিকা রাখবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। এই ভাটা নির্মাণ করা হচ্ছে, এটি নিয়ে নানান বিতর্ক হচ্ছে, তারপরেও নির্মাণ কাজ চলমান রয়েছে, কেন একটু জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ টিভি নিউজ এবং 24 যারা এখানে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার কথাটা হলো যে তারা
এই জায়গায় যে ভাটাটা সংস্কার করতেছে এটা কিন্তু নতুন করে নির্মাণ করা হইতেছে না। এটা হলো পুরাতন ভাটা। আখতারুজ্জামান বাবুল সাহেব তার মুক্তাগাছা থানার ফ্রিজিস আমলের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে এই ভাটাটা দীর্ঘ 17 বছর যাবৎ এখানে বুক দখল করে খাচ্ছে জোরপূর্বক ভাবে নিয়ে। আর এলাকার মানুষ এখন তারা সবাই জমিদাতা যারা জমিওয়ালা যারা আছে তারা সবাই বলছে যা আমাদের এলাকার যারা আছে দূর থেকে এসে ব্যবসা বাণিজ্য করে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের এলাকার লোক তিনি কিন্তু বলছিলেন যে এলাকার মানুষ কিন্তু কারণে কিন্তু তিনি বলছেন যে এলাকার মানুষ তাদেরকে কিন্তু সেই বাটা নির্মাণ করাতে কিন্তু কোনো অভিযোগ অর্থাৎ এলাকার মানুষের যে অভিযোগ তিনি বলছিলেন যে সেই অভিযোগ কিন্তু এলাকার মানুষ দেয়নি। অর্থাৎ আমরা দেখেছি গত 10ই আগস্ট কিন্তু জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু একটি অভিযোগ দেওয়া হয়েছে এবং পরিবেশ অধিদপ্তর বলছেন যে কিছুদিনের মধ্যেই এই বাটা গুড়িয়ে দেওয়ার যে অভিযান তারা কিন্তু সেই অভিযান করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যে অবৈধভাবে একটি ইটভাটা গড়ে উঠছে তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। দর্শক, ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার কাছে কৃষি জমিতে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন করছে স্থানীয় সুন্দরবনের মুন্ডা জাতি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি কি ধরনের আয়োজন থাকছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ আদিবাসী মুন্ডাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে। সকালে প্রথমে তাদের অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা। শোভাযাত্রাটি আসলে তারা তাদের দাবির সপক্ষে তারা অনেকটা বিক্ষোভ করেছে, দাবি আদায়ের জন্য তারা উচ্চারিত কণ্ঠে তারা তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতার কথা বলেছে, তারা তাদের অধিকারের কথা বলেছে। এখানে বলে রাখা দরকার যে এই আদিবাসী মুন্ডাদের যে অঞ্চল, এই অঞ্চলে তাদের ভূমি ক্রমাগত সংকুচিত হয়েছে, যার ফলে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বহু যুগ কাল আগে থেকেই। তো সেই সংকুচিত জায়গাতেও কিন্তু তারা তাদের জমির যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য নরেন্দ্র মুন্ডা জীবন দিয়েছিল। আজকে এই মাস আদিবাসী দিবসের মাস হলেও এই আজকের সেই দিন যে দিনে নরেন্দ্রনাথ মুন্ডা তিনি জীবন দিয়েছিলেন তাদের ভূমির অধিকারের জন্য, তাদের নিজেদের অধিকারের জন্য। সে কারণেই এখন তারা সেই শহীদ নরেন্দ্রনাথ মুন্ডার ছবিতে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এখন শামস এবং সুন্দরবন আদিবাসী মুন্ডারা এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি সংগঠনের পক্ষ থেকে তারা শোভাযাত্রা শেষে তারা এই যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন, এখন তারা এখানে আছেন এবং এরপরে আলোচনা সভা এবং নিজস্ব তাদের যে আদিবাসী সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির আদলে যে যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা। আজকের আয়োজন সম্পর্কে আমরা দু কথা শুনছি কৃষ্ণপদ মুন্ডার কাছে। ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস এবং তার সহযোগী এবং সমমনা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা শ্যামনগর উপজেলায় উদযাপন করছি যথাযথভাবেই। আমাদের এই প্রোগ্রামটি মূলত 3টি ভাগে বিভক্ত। প্রথমেই আমাদের বর্ণাঢ্য র্যালি, যেটা আমরা ইতিমধ্যেই শেষ করেছি, এবং এরপরে আমরা শুরু করব আমাদের আদিবাসীদের অধিকার নিয়ে, দাবি নিয়ে আলোচনা সভা, এবং আলোচনা সভার শেষে আমরা এই অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ইতিহাস এবং ঐতিহ্যের যে প্রদর্শন আছে, ভাষা এবং সংস্কৃতি প্রদর্শন, সেই প্রদর্শনটা শুরু করব। এবং ইতিমধ্যে আমাদের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশা করি যথাযথ শুনছিলাম পার্বণ যে তাদের যে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এখনই তারা প্রদর্শন করবেন। আর আমরা জানি যে শহীদ নরেন্দ্রনাথ মুন্ডার যে জীবন দান, সেই জীবন দানকে তারা
তারা স্মরণ করবেন আগামী দিনের ভূমি এবং তার যে মুন্ডা আদিবাসীদের অধিকার এবং ন্যায্যতার যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে। এই ছিল পার্বণ সর্বশেষ। ধন্যবাদ সুমন। দর্শক, সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী দিবস পালন করছে স্থানীয় সুন্দরবনের মুন্ডা সম্প্রদায়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মধুমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে মাগুরার 3টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ। এলাকাবাসীর দাবি টেকসই বাঁধ নির্মাণ সহ জানমালের নিরাপত্তা। মধুমতির ভাঙন কবলিত ঝামাবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, বাঁধ নির্মাণ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ প্লাবন। আমরা আছি এই মুহূর্তে পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামাবাজার থেকে একটু নদীর মাঝখানে আরমাঝি গ্রামের এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মাগুরার মোহাম্মদপুরের 3টি ইউনিয়ন আসলে মধুমতি নদীর তীরবর্তী হয়। প্রত্যেক বছরই এখানে অনেক ভাঙন সৃষ্টি হয়, যার কারণে এই ভাঙনের কারণে এখানকার জনপদ আসলে আস্তে আস্তে আপনার মন্দির, মসজিদ, মাদ্রাসা, আপনার স্কুল, এই সবকিছুই যেন হুমকির মুখে। আসলে নদী শাসন প্রক্রিয়ায় এই মাগুরা কিন্তু এখন পর্যন্ত অনেক পিছিয়ে আছে, যার কারণে কোনো অর্থনৈতিকভাবে সরকারের বাজেট না থাকায় এই মাগুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই মধুমতির করাল গ্রাসে প্রত্যেক বাড়ি এই নদীর গর্ভে চলে যাচ্ছে এখানকার জনজীবনের মানুষের জানমালের সম্পদগুলো। তা আমরা এসেছি এখানকার এই জনপদে, আমরা দেখতে এসেছিলাম যে আজকে এই নদী ভাঙনের সর্বশেষ কি অবস্থা। তা আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন আজকে এই টোটাল যে নদী ভাঙন এরিয়ায় যত ক্ষতিগ্রস্ত পরিবার, এদেরকে আজকে তারা সরকারিভাবে ত্রাণ বিতরণ করছেন। তাছাড়াও এখানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তা আমি এখন এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে প্রশাসনের তরফ থেকে এই ভাঙন রোধে তাদের প্রশাসনের গৃহীত কর্মসূচিগুলো কি কি। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রত্যেক বছরই বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই নদীর পানির উচ্চতা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। ফলে দেখা যায় যে নদী তীরবর্তী এলাকাগুলো পানিতে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়। মোহাম্মদপুর উপজেলার চরঝামা, চরপাচুরিয়া সহ কাশীপুর সহ বিভিন্ন এলাকা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই নদী ভাঙন রোধ করার জন্য ইতিমধ্যে মাগুরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ওইদুল ইসলাম স্যারের সাথে কথা বলেছি। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, আমাদের চরঝামা কবরস্থান থেকে শুরু করে 300 মিটার পর্যন্ত আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নদী ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগের দেওয়া হবে। এবং একই সাথে আজকে আমরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে সেগুলোতে পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা আছে তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কার্যক্রম হাতে নিয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলবো এই ঝামা পলাশবাড়ি ইউনিয়নের এই জায়গার অধিবাসীদের সাথে। আসলে তাদের সমস্যাটা আসলে আমরা তাদের মুখ দেখেই জানতে চাই যে তাদের আসলে সমস্যাটা কি। মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ঝামা, দিগমাঝি, মহেশপুর, চরঝামা নদী ভাঙ্গন এলাকা। এই এলাকায় প্রতি বছরই আসলে নদী ভাঙ্গনের কবলে পড়ে। এখানে একটা মাধ্যমিক বিদ্যালয়, 4টা প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছরই এখানে জিও ব্যাগ দেওয়া হয় নামে মাত্র। আসলে এই জিও ব্যাগ তাও মনে হয় যে জিও ব্যাগের বাজেট হয় হরিলুট হয়। আমরা আসলে কোনো ত্রাণ চাই না, আমরা আসলে স্থায়ী বাঁধ চাই এলাকার মানুষ, যাতে আমরা প্রতি বছর এই ভাঙ্গনের কবলে আমাদের না পড়তে হয়। আর একটা বিষয় হচ্ছে এই জায়গা অবৈধ বালি উত্তোলন হয়। এই বালি উত্তোলনের ফলে আসলে মূলত এই ভাঙ্গন সৃষ্টি হয়। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করলে পরাও আসলে জানি না কোন কারণে এই অবৈধ বালি উত্তোলন আসলেই করা সম্ভব হচ্ছে না। আমরা বিগত 17 বছরেও আসলে কোনো স্থায়ী আমরা কোনো
স্থায়ী আমরা কোনো আমরা যেমনটা আসলে জানছিলাম এখানকার অধিবাসীদের অন্যতম তাদের বক্তব্য আসলে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙনের আসলে মূল সৃষ্টি। তা এই যদিও এখানে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন তাদের তদারকি অব্যাহত রেখেছে এই বালি উত্তোলন বন্ধে। এই ছিল আমার কাছে আসলে মধুমতি নদীর তীর থেকে সর্বশেষ। ধন্যবাদ পঙ্কজ। দর্শক, মাগুরা মধুমতি ভাঙন কবলিত ঝামাবাজার এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ। চিকিৎসকের উপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি চালাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, দাবির বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক আছেন তাদের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে কিন্তু কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা, এবং আমরা দেখছি যে এই ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিন্তু অনেকটা হলেও কিন্তু ভোগান্তিতে পড়েছে রোগীরা। তবে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি থাকলেও অন্যান্য যে চিকিৎসক যারা আছে তারা কিন্তু তাদের সেবা দিয়ে যাচ্ছে। আমরা একটু ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলবো যে আপনাদের এই কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা গত পরশুদিন 17 তারিখে আমাদের মেডিসিনের দিলীপ স্যারের উপর হামলার প্রতিবাদে এবং হচ্ছে হাসপাতালে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মানে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার কারণে আমাদের ডক্টররা ভয়ে কর্মস্থল ত্যাগ করে এবং আমরা সবার সাথে ডিসিশন এটা আন্দোলনকারীদের নামে এখানে হয়তো বা তারা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, তারা এই কাজটা করেছে আসলে। তো যার কারণে হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে ডিসিশন নিয়ে আমরা কর্মবিরতিতে যাই কর্মস্থলে নিরাপত্তার দাবিতে। তো আমরা গতকালকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে যারা হচ্ছে এই কাজগুলো করেছে তারা এবং তাদের উস্কানিদাতাদের গ্রেফতার করতে হবে, এবং যদি না করা হয় তাহলে আমরা আজ 12টার পর থেকে ইমার্জেন্সিতে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা দেখছি কিন্তু এরই মধ্যে কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক আছে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে অবস্থান কর্মসূচি পালনের। আমরা একটু হাসপাতালের যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলবো যে আপনারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন চিকিৎসক এবং কর্মচারীরা, আপনারা সেই দাবিগুলো পূরণে কতটুকু আশা দেখছেন? আসলে ইতিমধ্যে 24 ঘন্টা হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। যেহেতু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি আমরা এখনো আতঙ্কিত, এবং আমরা কিন্তু সেবা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু রেখেছি। আমরা মানুষদের সেবা দিতে চাচ্ছি, আমরা সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চাচ্ছি, কিন্তু আতঙ্কিত পরিবেশে এটা আসলে সম্ভব হচ্ছে না। আমাদের নার্সরা রয়েছেন, আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন, আমরা রয়েছি, আমাদের নারী শিক্ষার্থীরা রয়েছেন, আমরা সবাই আসলে খুবই আতঙ্কিত। যেহেতু আতঙ্কিত পরিবেশে সেবা কার্যক্রম ধরে রাখা যায় না, তাই আমাদের আলটিমেটাম আর 24 ঘন্টা বাকি রয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, তবে ক্রিমিনালদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমরা আমাদের কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে আমরা চিকিৎসকদের কথা শুনছিলাম, এদিকে পাল্টা অভিযোগ কিন্তু আছে আন্দোলনকারীদের। তাদের দাবি যে উল্টো তাদের উপর হামলা হয়েছে এবং তারা কিন্তু সেই বিচারেরও দাবি করছেন। পাশাপাশি স্বাস্থ্য খাত সংস্কারের যে আন্দোলনের যে 3 দফা দাবি সেগুলো আদায়ে কিন্তু এখন বর্তমানে তারা জেলা প্রশাসকের যে কার্যালয় আছে সেখানে কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি পালন করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ শাকিল। দর্শক, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নোয়াখালী ও নড়াইলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি নোয়াখালী ও নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওয়া সুজন এবং শরীফুল ইসলাম। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। আপনি বলছিলেন যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ৪৫তম প্রতিষ্ঠান বার্ষিকী। আপনাকে জানিয়ে রাখতে চাই 1980 সালের এই দিনে ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা হয়। তখন থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দমন পীড়নের মধ্য দিয়ে হামলা মামলা এবং মিডিয়ার মধ্য দিয়ে কিন্তু স্বেচ্ছাসেবক দল আজকে ৪৫তম যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে
হচ্ছে নোয়াখালীতে। তো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরে নেতা কর্মীরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে যে মিছিলের সময় নেতা কর্মীরা প্রস্তাব চক্র এছাড়া জেলা বিএনপি এবং শহর জেলা বিএনপি অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে সেসব নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তা আমি এই বিষয়ে এখন বলার চেষ্টা করবো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সাথে আমি কথা বলার চেষ্টা করব। আমি তার কাছে জানতে চাইবো যে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে 45তম, এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে কি কি যে কর্মসূচি রয়েছে আপনার? আমাদের আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্রথমে আলোচনা সভা করব, তারপর আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আছে, বৃক্ষরোপণ করব। তো আমরা 5 শতাধিক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। তার পরবর্তীতে আমরা একটি বর্ণাঢ্য র্যালি করব। র্যালি পরবর্তীতে আমাদের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল আছে, হসপিটালে আমরা পরিষ্কার পরিচ্ছন্নের কাজে আমাদের সকল নেতা কর্মীদেরকে নিয়ে নিয়োজিত করব। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানাচ্ছিলেন যে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজকে পালন হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব নড়াইলে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী। আপনি নড়াইলের সর্বশেষ খবর আমাদেরকে জানান। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশের মতো নড়াইলেও কিন্তু স্বেচ্ছাসেবক দলের যে 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাথে কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ বিষয়ে আমরা এখানকার যেসব নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে র্যালি, আলোচনা সভা সহ শহর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং ডাস্টবিন এবং স্থাপন সহ আসলে কিন্তু এখানে যে নেতৃত্ব আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু যে বৃক্ষরোপণের মতো কর্মসূচি কিন্তু এখানে তারা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু আলোচনা সভা অন্যান্য কর্মসূচি শেষ হয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাবেক জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, সদর উপজেলা বিএনপি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাইদ বাবু এবং সদস্য সচিব আরিফুজ্জামান মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এই আলোচনা সভায় কিন্তু ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। তো এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছি যে আর কি কারণে বা কি কি কর্মসূচি তারা পালন করে সে বিষয়টা আমরা কথা বলার চেষ্টা করছি। এখানকার যে স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক রয়েছেন খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। একটু জানাবেন যে আর কি কি অন্য কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? ধন্যবাদ। নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্দেশে স্বেচ্ছাসেবক দলের আজকে যে 45তম প্রতিষ্ঠাবার্ষিকী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে স্বেচ্ছাসেবক দল গঠন করেন। তারই ধারাবাহিকতায় একটি আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের মানুষ বিবাদগ্রস্ত হোক, কোনো অশুভ শক্তি যখন গ্রাস করবে তখন স্বেচ্ছাসেবক দল কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাস্টবিন স্থাপন এবং বৃক্ষরোপণ, ফলজ এবং বনজ বৃক্ষরোপণ অভিযান আছে। আমরা তার কার্যক্রমে আজকে দিনভরে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করবে সেই কাজগুলোই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে জেলা স্বেচ্ছাসেবক দল কিন্তু সকাল থেকেই যে সারা দেশের মতো কিন্তু নড়াইলে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তো এই ছিল নড়াইল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির সবশেষ। ধন্যবাদ শরীফুল। দর্শক, নোয়াখালী ও নড়াইল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাওয়া সুজন এবং শরীফুল ইসলাম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।